সেনা প্রধান প্রধান উপদেষ্টাকে বিশেষ কোনো বার্তা দেওয়ার চেষ্টা করছেন। সবকিছু মিলিয়ে আমাদের কাছে মনে হচ্ছে খুব দ্রুত কিছু ঘটতে যাচ্ছে, খুব দ্রুত ভয়ঙ্কর একটি অশনি সংকেত এর মধ্যে আমরা পাচ্ছি। নির্বাচন নিয়ে সেনা প্রধানের সঙ্গে কোনো পরামর্শ তো নয়, বরং প্রধান উপদেষ্টা তার নিজের যে বিতর্কিত শুভাকাঙ্ক্ষীরা রয়েছেন, তার একান্ত অনুগত যেই ব্যক্তিরা রয়েছেন বা তার নিজের দল বা জাতীয় নাগরিক পার্টির যারা নেতা রয়েছেন তাদের সাথে পরামর্শ করেই তিনি এই ভাষণের বক্তব্য নির্মাণ করেছেন। কিন্তু সেনাপ্রধানকে জানেন, এবং সেনাপ্রধান তো এর আগে বলেই রেখেছেন যে সেনাবাহিনীকে অন্ধকারে রেখে রাষ্ট্র তার বিভিন্ন সিদ্ধান্ত নিচ্ছে। রাষ্ট্র বলতে প্রধান উপদেষ্টা, সরকার। এত কিছুর পরে সেনাপ্রধান প্রধান উপদেষ্টার সঙ্গে যে সাক্ষাৎ করতে গেলেন, এটা অনেকের কাছে আনইউজুয়াল মনে হয়েছে। সেনাপ্রধান এখনো রাইট ট্র্যাকে আছেন, তিনি এর মধ্যে এখনো পর্যন্ত কোনো অস্বাভাবিক মন্তব্য বা অস্বাভাবিক কোনো কর্মকাণ্ড করেননি। যদি বলেন যে 21শে মে তিনি কিভাবে রাজনৈতিক এই বক্তব্যগুলো অফিসারদের উদ্দেশ্যে অ্যাড্রেস করলেন, নির্বাচন ইস্যুতে করিডোর বন্ধ ইস্যুতে, অবশ্যই তিনি করতে পারেন। তার কারণ তিনি আবারও বলি তিনি নিজের কাঁধে তুলে নিয়েছিলেন সব দায়িত্ব, তার উপর আস্থা রাখার কথা বলেছিলেন, মানুষের জানমালের দায়িত্ব তিনি তুলে নিয়েছিলেন, এবং অবশ্যই দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া উন্নতিকরণের জন্য তিনি যা যা করার করবেন এমন প্রতিশ্রুতি দিয়েছিলেন। যদিও মানুষের মধ্যে এর মধ্যে একটা হতাশা তৈরি হয়েছে যে সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার থাকা সত্ত্বেও কেন এখনো পর্যন্ত মব চলছে। সেই মবকে অ্যাড্রেস করেও 21শে মে তিনি কথা বলেছেন। তারপরেও কিছু কিছু জায়গায় মব চলেছে, সত্য কথা। সেই জায়গা থেকে অনেকে হতাশা ব্যক্ত করতেই পারেন, কিন্তু সেনাপ্রধানের অনেক কিছুতেই ইনভলভমেন্ট অন্য সময় হলে আমাদের অস্বাভাবিক মনে হলো, এই সময়টির জন্য স্বাভাবিক। দেশটি যেহেতু একটি টালমাটাল অবস্থায় রয়েছে, অস্বাভাবিক অবস্থায় রয়েছে, সেই জায়গা থেকে আমি বলবো যে সেনাপ্রধান আনন্দে গদগদ হয়ে তার সঙ্গে ভাব করার জন্য যাননি, অথবা কোনো প্রকার থ্রেটের বার্তা দেওয়ার জন্য তিনি যাননি। তিনি কেবলমাত্র রাষ্ট্রীয় আচারটি পালন করেছেন। বরং প্রধান উপদেষ্টা স্পষ্টত জাতির মাঝে বিভক্তি সৃষ্টি করছেন। তিনি তার প্রতিহিংসার যে চরিত্র সেটি স্পষ্টভাবে সবার সামনে প্রকাশ করছেন। এবং কিভাবে তিনি বলতে পারেন, আবারও বলি, যারা বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়ার ক্ষেত্রে বা তাদের হাতে পরিচালনার জন্য সিদ্ধান্তের ক্ষেত্রে বিরোধিতা করছেন, তাদেরকে প্রতিহত করুন। এবং তিনি যুদ্ধের ডাক না দিলেও বারবার যুদ্ধাবস্থার কথা বলছেন, যুদ্ধ তিনি বাধাবেনই, এটুকু অনেকের মধ্যে ধারণা প্রতিষ্ঠিত হয়েছে। কেন বাধাবেন তারও ব্যাখ্যা এর মধ্যে অনেকবার দেওয়া হয়েছে। আমরা বরং অন্যদিকে একটা দৃষ্টি দিতে পারি, এটি নিয়ে যেহেতু আলোচনা হয়েছে আগে, তারপর একটু মনে করে দিই, বরং রাষ্ট্রপতি অনেকটা গৃহবন্দী অবস্থায় রয়েছেন। এর আগে দিয়েও আমরা দেখলাম যে তিনি জাতীয় ঈদগাহে নামাজ পড়তে যাননি। এর আগে যত রাষ্ট্রপতি ছিলেন, ইভেন এই রাষ্ট্রপতিও শাহাবুদ্দিন চুপ্পু সাহেবও, তিনি বর্তমান অন্তর্বর্তী সরকারের আগে পর্যন্ত ঈদগাহে নামাজ পড়তে গেছেন। এরপর থেকে তিনি আর ঈদগাহে নামাজ পড়ছেন না, তিনি বঙ্গভবনে নামাজ আদায় করছেন। এমনকি প্রধান উপদেষ্টা তিনি নিজেকে এতটাই উপরের মনে করেন এবং রাষ্ট্রপতিকে শত্রু মনে করছেন। তার অনুগত যে দল বা তার হাতে গড়া যে দল জাতীয় নাগরিক পার্টি, তার নেতাদের বক্তব্য অনুযায়ী বা তাদের সাথে কণ্ঠ মিলিয়ে তিনি যা করছেন বলছেন, এটা জাতিকে চরমভাবে বিভক্ত করেছে, একটা অনিশ্চয়তা পথে প্রধান উপদেষ্টা নিয়ে যাচ্ছেন। সেনাপ্রধান যেমন রাষ্ট্রীয় আচার পালন করছেন, প্রধান উপদেষ্টা তো রাষ্ট্রীয় আচারের ধার ধারছেন না, যা ইচ্ছে তাই বলছেন, করছেন। তার মুখের যে অনিয়ন্ত্রিত বক্তব্য, সেগুলো আমরা প্রতিনিয়ত শুনছি। বঙ্গভবনে ঈদের মতো অনুষ্ঠানগুলোতে তিনি শুভেচ্ছা বিনিময় করেন রাষ্ট্রপতি। সেখানে আমরা দেখলাম যে এই ঈদে শনিবারে তার সঙ্গে যারা সাক্ষাৎ করতে গেলেন বা শুভেচ্ছা বিনিময় করতে গেলেন, সরকারের মধ্যে কারা ছিল? উপদেষ্টার মধ্যে এক স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী, তিনি ছাড়া আর কাউকে আমি দেখিনি যে তার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে গিয়েছেন। প্রধান নির্বাচন কমিশনার SM নাসিরউদ্দিন, নৌবাহিনী প্রধান গেছেন, বিদেশি কূটনীতিকরা গেছেন, কয়েকটি রাজনৈতিক দল গেছে, কয়েকটি, মানে যেগুলো উল্লেখ করার মতো নয়,
সেরকম কয়েকটি রাজনৈতিক দলের চেয়ারম্যান বা মহাসচিব, সেক্রেটারি তারা শুভেচ্ছা বিনিময় করতে গেছেন। সেখানে বড় কোনো রাজনৈতিক দলের নেতাদের আমরা দেখিনি। এই জায়গা থেকে সবকিছু মিলিয়ে আমাদের কাছে মনে হচ্ছে খুব দ্রুত কিছু ঘটতে যাচ্ছে, খুব দ্রুত। এবং বিশেষ করে 30শে জুনের মধ্যে জুলাই চার্টার ঘোষণা করার কথা, সেটি জুলাইয়ের মধ্যেই ঘোষণা করা হবে, সেটি প্রধান উপদেষ্টা তিনি নিজেও ঈদের আগের দিন জানিয়েছেন। এবং এটিকে কেন্দ্র করে নতুন যে অস্থিরতা তৈরি হয়েছে, আমার মনে হয় ভয়ঙ্কর একটি অশনি সংকেত এর মধ্যে আমরা পাচ্ছি, এবং সেটার বাস্তব চিত্র হয়তো আমাদের দেখা লাগতে পারে। আবার আর এক পক্ষ বলছেন যে সেনাপ্রধান যেহেতু এত কিছুর পরেও, যেখানে সেনাবাহিনী বা বিএনপির মতো রাজনৈতিক দলগুলোকে প্রতিহতের ডাক দিচ্ছেন, স্পষ্টত একটা চরম বিভক্তির সৃষ্টি করার পরও সেনাপ্রধান গিয়েছেন দেখা করতে, সৌজন্য সাক্ষাৎ করতে, তাহলে কি তাদের মধ্যে আন্ডার টেবিল কোনো এগ্রিমেন্ট হয়ে গেছে, আন্ডার টেবিল ডিল হয়ে গেছে? তারা কি পরামর্শক্রমে অথবা সেনাপ্রধানকে কোনো না কোনো শক্তির মাধ্যমে প্রধান উপদেষ্টা হাত করে নিয়েছেন কিনা বা তার অনুগত করে ফেলেছেন কিনা? এই প্রশ্নগুলো যৌক্তিক হতে পারে, কিন্তু আমার একটি ব্যাখ্যা আছে মাঝামাঝি। সেটা হচ্ছে একটি একেবারেই রাষ্ট্রীয় আচার। খোঁজ নিয়ে দেখুন, একটু রিকল করে দেখুন, এর আগে যারা রাষ্ট্রপ্রধান ছিলেন, সরকার প্রধান ছিলেন, সেনা প্রধান যেই থাকুন না কেন, তারা কিন্তু এই ধরনের সামাজিক অনুষ্ঠানে বা বড় ধর্মীয় অনুষ্ঠানে, অন্তত ঈদে রাষ্ট্রপ্রধান সেনাপ্রধানের সঙ্গে বা রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর সঙ্গে তারা দেখা করে থাকেন। এবং তারই অংশ হিসেবে সেনাপ্রধান দেখা করতে গিয়েছেন। শুধু যে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেছেন সস্ত্রীক তা নয়, তিনি কিন্তু রাষ্ট্রপতির সঙ্গেও দেখা করেছেন। এই বিষয়টা আমাদের ভুলে গেলে চলবে না। ঈদের আগের দিনই জাতির উদ্দেশ্যে ভাষণের মধ্যে প্রধান উপদেষ্টা যেই মেসেজগুলো দেওয়ার চেষ্টা করেছেন, এবং স্পষ্টতই 2026 এপ্রিলের মধ্যে যে নির্বাচনের তিনি ঘোষণা দিলেন, এবং করিডোর ইস্যুতে, বন্দর ইস্যুতে কথা বললেন, বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়ার বিরোধিতা যারা করছেন তাদেরকে প্রতিহতে ডাক দিলেন, করিডোর নিয়েও তিনি যারা গুজব সৃষ্টি করছেন তাদের বিষয়ে কথা বললেন। এবং সেই জায়গা থেকে আমি প্রথমেই প্রশ্ন তুলেছিলাম, তিনি কি সেনাবাহিনী এবং বিএনপির মতো রাজনৈতিক দলগুলোকে প্রতিহতের ডাক দিচ্ছেন? তিনি স্পষ্টত বিভাজনের সৃষ্টি করছেন কিনা? সেই জায়গা থেকে এক পক্ষ প্রশ্ন তুলছেন যে এত বড় ঘটনার পরেও, এবং একই সঙ্গে বলি যে তিনি যে জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন, কি বলবেন, এটা তো নিশ্চয় আমরা সাধারণ মানুষ জানতাম না। প্রধান উপদেষ্টা কেন ঈদের আগের দিনই তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে গেলেন, এবং ভাষণ যদি দেনই বা তার মধ্যে কেন সময়ের সবচেয়ে আলোচিত এবং বিতর্কিত ইস্যুগুলো নিয়ে তিনি কথা বললেন, বিভিন্ন টার্গেট গ্রুপকে সামনে রেখে? নির্বাচন, করিডোর, বন্দর ইস্যুতে কেন তিনি কথা বললেন? এবং সেটিকে কেন্দ্র করে এই ঈদের মধ্যেও বিভিন্ন রাজনৈতিক দল থেকে শুরু করে সাধারণ মানুষের বিভিন্ন পর্যায়ে একটা আতঙ্কের সৃষ্টি হয়েছে, না জানি ঈদের পরে কি হতে যাচ্ছে। এবং এটাও তো সত্য কথা যে এই ঈদকে সামনে রেখে যে সরকারি পর্যায়ের 10 দিনের ছুটি ঘোষণা করা হলো, লম্বা ছুটি, সেই ছুটি কেন দেওয়া হলো এত দিনের? এর মধ্যে আসলে কিছু ঘটতে যাচ্ছে, কি হতে যাচ্ছে? নানান ধরনের প্রশ্ন গুঞ্জন মানুষের কানে মুখে ছিল। সেই অবস্থার মধ্যে এসে আবার তিনি যে ভাষণটি দিয়েছেন, সেই ভাষণে আবার তিনি যেসব শব্দ ব্যবহার করেছেন সেটিকে খুব কেয়ারফুলি বিএনপি নোটিশ করেছে। তারা বলছে যে প্রধান উপদেষ্টা শব্দ চয়নের ক্ষেত্রে সব ধরনের রাজনৈতিক ভব্যতার সীমা লঙ্ঘন করেছে। আমি সে বিষয়ে আসছি, এবং এটুকু একটু মন্তব্য করে রাখতে হয়। আমরা নিশ্চয় জানি যে আমার যদি খুব ভুল না হয়ে থাকে, আজ অবধি অন্য কোনো সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধান এই দেশের আর কখনোই ঈদকে সামনে রেখে জাতির উদ্দেশ্যে ভাষণ দেননি। ব্যতিক্রম শুধুমাত্র এই প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি রোজার ঈদকেও সামনে রেখে এবং একই সঙ্গে স্বাধীনতা দিবসের সামনে রেখে গত 25শে মার্চ জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন। ভাষণ যদি দেবেনি তাহলে তিনি তার উন্নয়নের ফেস্তে গাইতে পারতেন বড় জোর। কেন তিনি বিতর্কিত ইস্যুগুলো সামনে নিয়ে এসে মানুষের মধ্যে এক ধরনের শঙ্কার সৃষ্টি করলেন? নিশ্চয়ই এর মধ্যে কোনো কারণ আছে। তিনি 9 জুন লন্ডন সফরে যাচ্ছেন, তিনি ইচ্ছা করলে 8 জুন দিতে পারতেন, অথবা আরো 2 দিন আগে দিতে পারতেন, জানি না। কিছু একটা উদ্দেশ্য রয়েছে, আমরা মনে করতেই পারি, ধারণা করতে পারি।
তো প্রধান উপদেষ্টা যখন ভাষণ দিলেন তার পরপরই বিএনপি জরুরি ভিত্তিতে বৈঠকে বসেছিল স্থায়ী কমিটির সদস্যরা, যেখানে শীর্ষ নেতা দলের তারেক রহমান উপস্থিত ছিলেন এবং এপ্রিলে যে নির্বাচনের সময়সীমা ঘোষণা করা হয়েছে সেটি তারা প্রত্যাখ্যান করেছেন। একই সঙ্গে তারা ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে অনড়। যদিও বিএনপির এই অনড় অবস্থানকে মানুষ এখনো পর্যন্ত অতটা সিরিয়াসলি কেউ কেউ নিচ্ছেন, কেউ কেউ হয়তো নিচ্ছেন না, যেহেতু বিএনপি খুবই সুকৌশলে সব ধরনের গঠনমূলক রাজনৈতিক ভাষা প্রয়োগের মধ্য দিয়ে তারা প্রতিবাদটি জানিয়ে আসছে, কিন্তু এইগুলোকে আবার কেউ কেউ দুর্বলতা হিসেবে দেখছে। আমি নিজেও বলেছি, অনেকেই বলছেন জুনেও যদি নির্বাচন হয় সেক্ষেত্রে বিএনপি হয়তো মেনে নিতে বাধ্য হবে। শেষমেশ আসলে সত্যি তেমনটি ঘটে কিনা আমরা জানি না। যাই হোক, বিএনপি বৈঠক শেষে যে বিবৃতি দিয়েছে সেই বিবৃতিতে তারা উল্লেখ করেছে যে একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর প্রভাবাধীন হয়ে অন্তর্বর্তী সরকার আগামী বছর এপ্রিল মাসে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছে। খুবই যৌক্তিক কথা, তার প্রমাণ তো মিলেছে এর মধ্যে। জামাত গত কয়েকদিন ধরে যা বলে আসছিল যে ডিসেম্বর থেকে এপ্রিলের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে, এবং জামাতকে খুশি করার জন্য, এবং জামাত তো এই সরকার পরিচালনা করছে বিহাইন্ড দ্য স্ক্রিনে, সবাই জানে, সেই এপ্রিলেই ঘোষণা করা হয়েছে নির্বাচনের সময়সীমা। এনসিপি জাতীয় নাগরিক পার্টি তো নির্বাচন চাই না, তারা জাতীয় সংসদ নির্বাচন আগে কখনো স্থানীয় সরকার নির্বাচন, কখনো গণভোট, কখনো তারা সংবিধান প্রণয়ন, নতুন সংবিধান রচনা করা, বর্তমান সংবিধান ছুঁড়ে ফেলা ইত্যাদি ইত্যাদি, মানে তারা নির্বাচন চায় না। সেই জায়গা থেকে এপ্রিলে যে নির্বাচনের সময়সীমা ঘোষণা করা হয়েছে সেটি যে কোনো অজুহাতে আবার পিছিয়ে যাবে সে বিষয়টি বিএনপি তাদের বৈঠকে তুলে এনেছে এবং প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছে। খুবই যৌক্তিকতার সঙ্গে যারা বলে আসছেন বা এখনো বিএনপি বলছে যে এপ্রিলে নির্বাচন অনুষ্ঠিত হতে গেলে ওই সময় যে প্রচন্ড গরম বা প্রতিকূল আবহাওয়া, ঝড় বৃষ্টি বা গরমে মানুষ ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে ভোট কেন্দ্রে যাবেন কিনা সেটা তো চরম অনিশ্চয়তার মধ্যে থেকে যায়। এবং তার চেয়ে বড় কথা হচ্ছে যে নির্বাচনের তফসিল ঘোষণা হলে এপ্রিলের মধ্যে, মানে এপ্রিলে নির্বাচন হলে সেজন্য যে প্রচারণা রাজনৈতিক দলগুলোকে চালাতে হবে, তখন তো রোজা পড়ে যায়, কিভাবে তারা এই কাজটি করবে? আরো বড় কথা যে সে সময় পাবলিক পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে, এসএসসি, এইচএসসি। অতএব এইগুলোর যে কোনো কিছুকে একটা অজুহাত হিসেবে দাঁড় করিয়ে সরকার তখন নির্বাচন পিছিয়ে দেওয়ার মতলব আনবে এবং তেমনটি ঘোষণা দেবে। বিএনপি তার বক্তব্যে উল্লেখ করছে ভাষণে প্রধান উপদেষ্টা শব্দ চয়নে রাজনৈতিক ভব্যতার সীমা অতিক্রম করেছে এবং এই জন্য তারা ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপি নেতারা। কোন ধরনের রাজনৈতিক ভব্যতার সীমা লঙ্ঘন করেছেন প্রধান উপদেষ্টা সেটি স্পষ্ট করে জানতে না পারলেও আমরা মোটামুটি ধারণা করতে পারি, যেহেতু প্রধান উপদেষ্টা সময়ের সবচেয়ে বড় স্পর্শকাতর যে দুটি বিষয় করিডোর এবং বন্দর ইস্যুর কথা বলেছেন এবং বন্দর পরিচালনা ভার বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়ার ক্ষেত্রে যারা বিরোধিতা করছেন তাদেরকে প্রতিহত আহ্বান জানিয়েছেন। একইভাবে করিডোর ইস্যু তিনি উল্লেখ করেছেন এই ধরনের বক্তব্য। সেই জায়গা থেকে তো এই বিষয়গুলো তো সেনাপ্রধান নিজে উল্লেখ করেছেন। বিএনপি কথা বলছে, বাম দলগুলো কথা বলছে, অন্যান্য রাজনৈতিক দলগুলো কথা বলছে, তাহলে কাদেরকে প্রধান উপদেষ্টা প্রতিহত করার ঘোষণা দিয়েছেন বা প্রতিহত করার জন্য আহ্বান জানিয়েছেন? ঠিক সম্ভবত এই জায়গাটিতে বিএনপি ধরিস করার চেষ্টা করেছে যে তিনি সব ধরনের রাজনৈতিক ভব্যতার সীমা লঙ্ঘন করেছেন। এবং বিএনপি যদি সত্যি সত্যি এগুলো ইঙ্গিত করে থাকে তারা অযৌক্তিক কিছু করেনি। বিএনপি তার বিজ্ঞপ্তিতে বলছে যে পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে প্রদত্ত তার বক্তব্য প্রসঙ্গ অতিক্রম করে, অর্থাৎ সাধারণ মানুষকে তিনি শুভেচ্ছা জানাবেন বা তার উন্নয়নের ফিস দেওয়ার সমস্যা নেই, এইগুলোর প্রসঙ্গ অতিক্রম করে জাতির উদ্দেশ্যে যে ভাষণে পরিণত করলেন, এই দীর্ঘ ভাষণে তিনি বন্দর, করিডোর ইত্যাদি এমন সব বিষয় অবতরণ করেছেন যা তারই ভাষায় অন্তর্বর্তীকালীন সরকারের 3টি ম্যান্ডেটের মধ্যে পড়ে না। তিনি বলেছেন সরকারের ম্যান্ডেট 3টি, একটা হচ্ছে বিচার, সংস্কার আর নির্বাচন। খুবই বাস্তবতা এটি যে জাতীয় ঐকমত্য কমিশনের যেই বৈঠক খেলা
সংস্কার কমিশনগুলোর যে সংস্কার আলোচনা প্রস্তাব, এগুলো যে স্রেফ নাটক, নির্বাচন প্রলম্বিত করার জন্য, তা এখন দেশের অধিকাংশ মানুষের কাছে স্পষ্ট। এবং এই নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে ডিসেম্বরের মধ্যে দেশের 52টি রাজনৈতিক দল স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে তারা ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই। নিবন্ধিত 26টি রাজনৈতিক দল জানিয়ে দিয়েছে, তারা তাদের বক্তব্যে সুস্পষ্টভাবে উল্লেখ করেছে তারা কি চায়। সেখানে তাদের সব ধরনের মতামতকে অগ্রাহ্য করে মাত্র 10% রাজনৈতিক দল বা রাজনৈতিক প্রতিনিধিত্ব করে জনগণের এমন দলের সবকিছুকে গ্রাহ্য করে বিবেচনায় নিয়ে প্রধান উপদেষ্টা সবকিছু করে যাচ্ছেন একের পর এক। বিএনপি এখনো পর্যন্ত অনড় আছে। আমরা জানি না তারা কোন ধরনের কর্মসূচিতে যাবে, তবে ঈদের পরে নিঃসন্দেহে রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হচ্ছে, এটুকু আমরা যে কেউ বলতে পারি। এই জন্যই বলছিলাম যে কেন, কি উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা ঈদকে সামনে রেখে এ ধরনের বক্তব্য দিতে গেলেন।